নমস্কার। পোস্ট ক্রেডিট নতুন যে এপিসোড, এই এপিসোডে আমার সঙ্গে আজকে যিনি আছেন, আমি শুধু শুরুটাই তাকে আপনি বলে করলাম, তার কারণ অতিথিদেরকে আপনি বলেই সম্ভাষণ জানাতে হয়, কিন্তু তিনি স্বনামধন্য, তাকে সবাই চেনেন, তার প্রত্যেকটা ছবিতে রুচিবোধের ছাপ থাকে, সবকিছু থাকে, কিন্তু আজকে আমি তার পরিচয়টা এভাবে দেব না, কারণ এটা বলতে পারেন আমার বায়াস। আমি তাকে পরিচয়টা এইভাবেই দেব, কারণ যেই পরিচয়ের জন্য সে আমাদের আরো কাছের, সেটা হচ্ছে আজকে আমি তাকে পিতৃপরিচয়, তার পরিচয়টা দেব। উনি আমাদের সবার শ্রদ্ধেয় সাংবাদিক, মানে আমাদের অগ্রজ সাংবাদিক অলোক প্রসাদ চট্টোপাধ্যায় কন্যা অমৃতা চট্টোপাধ্যায়। এইটা আমি বললাম এই কারণে, কারণ আমি এটাই বলবো, কারণ আমি একদমই এই জন্য বললাম না যে সে পিতৃপরিচয় পরিচিত, তা একেবারেই নয়, সেটা সবাই আপনারা জানেন, কিন্তু ওই বললাম একটা বায়াসের জায়গা থেকে, যেহেতু অলোকদা আমাদের সিনিয়র, আমরা অলোকদাকে দেখিয়ে অলোকদার লেখা পড়ে অনেক কিছু শিখেছি, তো আমি এইটা বলার লোভ সামলালাম না। নিশ্চয়ই, ডেফিনেটলি এটা আমাকে বলতেই হবে। আচ্ছা অমৃতা, এবারে আমি তুমিতে চলে আসি। প্রথম হচ্ছে যে আমি খুব মানে আর কথাই বলতে পারবো না, আমিও কন্টিনিউ করতে পারবো না। এটা হচ্ছে প্রথম যেটা আমি তোমাকে বলবো, যে সমস্ত অভিনেতার যেটা হয় না, তোমার সেটা হয়েছে। যে এই যে একটা কেরিয়ার শুরু হচ্ছে এরকম কোনো একটা সিনেমা দিয়ে, মায়েস্ট্রোদের সাথে যে শুরু হওয়ার জায়গাটা, বুদ্ধদেব দাশগুপ্তর মতো একজন মানুষ, তার সঙ্গে একটা কেরিয়ার শুরু হওয়া, এটা তো অনেকের স্বপ্ন থাকে তার কেরিয়ার শেষ হয়ে গেছে, এইরকম মানুষদের ছবিতে তাদের অভিনয় হয়। তোমার শুরু, এই শুরুটা, এটার জন্য অনুভূতিটা তোমার কিরকম হয়েছিল? মানে নর্মালি তুমি তো এদের কথা শুনে বাবার লেখা পড়ে অভ্যস্ত ছিলে, সেরকম একজনের ছবি দিয়ে তোমার কেরিয়ার শুরু হচ্ছে, তখন কেমন লেগেছিল? দেখো, তখন আমি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, এবং তার আগে আমি একটাই মাত্র সিরিয়াল করেছি, সেটা পড়াশোনা করতে করতে। তো সেটার ডিউরেশন ছিল 1 বছর, এবং তারপর আমার সেখানেরই এক অ্যাসোসিয়েট, এক দাদা, তিনি এই ছবিটাতে অভিনয় করছিলেন, এবং তখন এর মানে চরিত্রের কাস্টিং চলছিল। তো তার সূত্রে আমি এই কাস্টিংটার সম্বন্ধে জানতে পারি, অবহিত হই। মানে আমি কিন্তু বাবার মেয়ে বলে ওনার কাছে আমি জানি, একদমই সেটা হয়নি। তো যে কারণে আমাকে শুভজিৎ দা বলেছিলেন যে এরকম একটা কাস্টিং চলছে, এরকম একটা বয়সের মেয়ে ওরা খুঁজছে, তুই কি এসে একবার দেখা করে যাবি? তো আমি গিয়ে ওনার গোলপার্কের অফিসে একবার দেখা করে এসেছিলাম ওনার সঙ্গে। তো একটা ছোট্ট অডিশন গোছের ব্যাপার হয়েছিল। পরবর্তীতে ছবি যখন শুরু হয়, মানে আমাকে জানানো হয়েছিল অনেকটা পরে, কারণ ছবির শুটিং শুরু হচ্ছে, চারদিকে খবর বেরোচ্ছে, আমি ভাবছি আচ্ছা আমারটা হলো না নিশ্চয়ই। তো তারপর একদিন সৈনিধি ফোন করে বললেন যে পরশু তো শুটিং, চলে আয়, এরকম একটা আর কি ব্যাপার। তো সেটা খুব মজা লেগেছিল। আর তখন যেহেতু বয়সটা অনেক অল্প ছিল, মানে মানে 20-21 বছর বয়সে, সেটা একটা বিশাল বিশাল আর কি মানে অভিজ্ঞতা, যে এরকম বুদ্ধদেব দাশগুপ্তর ছবিতে কাজ করছি, সোহাগদি সেখানে সে ওয়ার্কশপ করাচ্ছেন, নওয়াজউদ্দিন সিদ্দিকের সাথেই অভিনয়, সেইটা একটা বিশাল স্বপ্নের মতো লেগেছিল আর কি সেই অভিজ্ঞতাটা। তো সেটা খুব একটা মজার এবং আনন্দের এক্সপিরিয়েন্স, সেটাই আমার প্রথম কাজ। এবার এর সঙ্গে যে বিটারনেস না, বা একটু খারাপ লাগা আছে, সেটা হচ্ছে যে কাজটা কিন্তু রিলিজ করেনি তখন। তো মানে 2013-14 শুট করা, আমাদের 13-এ শুট করা এই ছবিটা রিলিজ করেছিল কিন্তু 2020 সালে ডিরেক্ট একটা ওটিটিতে, ইরোজ নাও। হ্যাঁ, তো সুতরাং 13-র ছবিটা 14-তে রিলিজ করলে আমার একদম ক্যারিয়ারের শুরুতে একটা কাজের যে ইম্প্যাক্টটা হওয়ার কথা আমার কাজটা দেখে, সেইটা তখন সেটা হয়নি, মানে ওইটা মিস করে গেছিলাম। কিন্তু হ্যাঁ, একটা নিশ্চয়ই আলোচনা হয়েছিল যে এই ছবিতেও অভিনয় করছে। বিশাল বড় চরিত্র না, সবারই খুব ছোট 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 চরিত্র ছিল, কলকাতার অনেক ভালো একটি ছবি, সেটা তো মানে বলাই বাহুল্য। হ্যাঁ, তো সেটা একদম আমার অ্যাসিড টেস্টের মতো আর কি, মানে তখন আমি হার্ডলি কিছু জানি প্র্যাকটিক্যাল অভিনয়ের আর কি। তো গিয়ে যেরকম যা এক্সপিরিয়েন্স গ্যাদার করা, এবং পরবর্তীতে অন্যান্য কাজ যখন হয়েছে আর কি, তখন সেগুলো হয়েছে। হ্যাঁ, এই অ্যাট দ্যাট পয়েন্ট যখন শুরু হয়েছিল, তখন তো এটা খুবই একটা মজার ভালো এক্সপিরিয়েন্স ছিল। আর একটা জিনিস দেখো, যেটা তুমি বললে যে 20-21 বছর বয়সে যে বুদ্ধদেব দাশগুপ্তর ছবি, এইখানে আমি আবার আসছি যে আমরা দেখেছি যে যাদের মানে একটা বড় অংশের মানুষ, তাদের কিন্তু 20-21 বছর পর্যন্ত তাদের সিনেমা দেখা বলতে তারা অনেক বেশি কমার্শিয়াল ছবি এক্সপ্লোর বেশি করেছে,
তাদের যে অন্য ধারার ছবি দেখার কালচারটা তখনও যে খুব তৈরি হয়, অনেকেরই সেটা হয় না। মানে তোমার যে ছবি দেখার কালচারটা, এইটা কি মানে একদম ছোটবেলা থেকেই বাড়িতে ভিন্ন ধারার ছবি দেখার কালচারটা তৈরি হয়েছিল, না এটা কলেজে ঢোকার পর? না না না, বরং কলেজে দেখার পর আমি সো কল্ড প্রচুর কমার্শিয়াল হিন্দি ছবি আরো বেশি দেখেছি বন্ধু বান্ধবদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, আর সেটা খুব এনজয় করেছি। মানে আমার ছবি দেখা হয়তো আমি প্রথম 1.5-2 বছর বয়সে সিনেমা হলে গেছি, কারণ আমার প্রথম সিনেমা দেখার স্মৃতি হচ্ছে আরেকবার ভূতের রাজা, মানে সরি আমাদের আরেকবার গোপিকাইন বাঘাবাইন অনেকবার তখন দেখানো হতো বিভিন্ন ফেস্টিভ্যালে রিলিজ করে। তো নন্দনে কোনো একটা স্পেশাল স্ক্রিনিং হয়েছিল, আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। অবশ্যই আমার কিছু মনে নেই ভূতের নাচটা ছাড়া, কারণ তখন আমি কোলে 1.5-2 বছর বয়স আর কি। এবং রোজা রিলিজ করেছিল, তখন আমরা হাজরায় থাকতাম, ওইখানে বোধহয় বসুশ্রীতে বাবা মা দেখতে গেছেন। এবং যেহেতু প্রচুর গুলিগোলা অ্যাকশন আছে অ্যাজ সাচ, তো সেই অংশগুলোতে তো আমাকে বার করে নিয়ে কেউ একজন বাইরে চলে যাচ্ছিলেন, আমার শুধু ওই হলুদ সর্ষে খেতে মধু নাচছে, ওই আমার মানে ভিজুয়ালি আমার সেন্স মেমোরিতে ওই হলুদ সর্ষে ক্ষেতটা আছে। তারপর তো রোজা কয়েক কোটিবার ছবি সিনেমাতে টেলিভিশনে দেখেছি, কিন্তু ওটা হচ্ছে আমার আর্লিয়েস্ট মেমোরি অফ ওয়াচিং আ ফিল্ম অন বিগ স্ক্রিন। তো সেইটা থেকে শুরু হয়েছে। তো তখন ন্যাচারালি 20-21 বছর বয়স অব্দি আমি প্রচুর ছবি দেখে ফেলেছি নানা রকমের। এই যে এখানে তুমি যেটা বললে, তোমার কথার সূত্র থেকে আমি একটা জায়গায় আসি, যে তুমি বললে না যে তখন রোজা যখন হচ্ছে যে ওইখানে গুলিগালার সিন গুলোতে নর্মালি তোমাকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, এইটা তো খুব নর্মালি আমি বলছি যে এটা একজন পেরেন্টস যারা, তাদের এটাই কালচার হওয়া উচিত নাকি? একটা মানে ভায়োলেন্স বলি বা যে কোনো কিছুতে যতটা কম এক্সপোজার একটা বাচ্চাকে দেয়া যায়, সেইটা তোমার পরিবার করেছে, কিছু পরিবার করেনি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি সেটা করা হয় না। এখনো দেখা হয় যে যেখানে হয়তো একটা প্যারেন্টাল গাইডেন্স রয়েছে, যে ছবি 18 বছরের নিচে দেখা যায় না, সেই ছবিও লোকে কোলের বাচ্চা নিয়ে উপস্থিত হচ্ছে, তাদেরকে হলের বাইরে থেকে ঢুকতে দেয়া হচ্ছে না। এই যে কালচারটা তখন যেটা তোমার পরিবারে ছিল, এখনো কি মনে হয়, তুমি তো এখন অনেক বেশি সমাজ সচেতন, চারিদিকে দেখছো, সেইটা কি প্রপারলি গ্রো করেছে, না দর্শকদের মধ্যে সেটা এখনো খুব ল্যাকিং? কি মনে করো? এই রে, অনেক সময় মনে হয় গ্রো করেছে, কারণ বেশ কিছু ছবি দেখতে গিয়ে হয়তো দেখি যে যেখানে বাচ্চাদের উপস্থিত হওয়া নয় সেখানে বাচ্চারা নেই, আবার উল্টোটাও দেখি সিনেমা হলে গিয়ে। তো এবং হতে পারে ল্যাক অফ অ্যাওয়ারনেস, না হয়তো তাদের বাচ্চাকে কোথাও রেখে যাওয়ার জায়গা নেই। এবার আমার বাচ্চাকে আমি ডে কেয়ার সেন্টারে বা মানে কারোর কাছে, মানে সবার তো ইমিডিয়েট প্যারেন্টসরা সেই শহরে হয়তো নেই, বা এমন হয়তো অতটাও সক্ষম নয় যে চঞ্চল বাচ্চাকে তারা হ্যান্ডেল করতে পারবেন, তো সেই জন্য হয়তো তারা হলে নিয়ে আসছেন। তবে এরকমও তো হয়েছে, মানে একদমই বাচ্চাদের দেখা 18 বছরের নিচে হলে তো ঢুকতে দেবে না, সেটা বলছি না, হয়তো ইউএ কোনো ছবি, কিন্তু কোনো বাচ্চা ঢুকেছে, সে হয়তো কান্নাকাটি শুরু করেছে, মানে হলেও একটা ক্যাওটিক পরিবেশ তৈরি হচ্ছে, তাকেও হয়তো নিয়ে বাবা মা বাইরে চলে গেলেন। আমার মনে হয় খানিকটা হয়তো সবার ওই বাচ্চাকে কোথাও রাখার মানে জায়গা নেই বলে হয়তো নিয়ে এসছেন, সবটাই যে অসচেতনতা থেকে সেটাও হয়তো নয়। আর দেখো, তোমার এই যে যাত্রাটা বুদ্ধদেব দাশগুপ্তর হাত ধরে শুরু হলো, তো সেইটা তারপরে আস্তে আস্তে এমন কিছু ছবি তুমি করলে যেগুলো ওই আবার বলছি যে যেটা অনেক অভিনেতা অভিনেত্রী স্বপ্ন দেখে যে আমি এদের সাথে অভিনয় করব। তারপরে তুমি একটা সাংঘাতিক ছবির মুখ হয়ে উঠলে, যেখানে তুমি একদিকে সৌমিত্র চট্টোপাধ্যায়, একদিকে নাসিরুদ্দিন শাহ এবং এদিক থেকে কৌশিক সেন, তাদের সঙ্গে তুমি অভিনয় করতে রাজিও হলে, অভিনয় করলে, সেই ছবি রিলিজও হলো। মানে না, এটা তো একটা সাহসিকতার জায়গা। অনেকে হয়তো ওটা দেখে, সে আমরা পড়েছি, আমরা একটা মান্নাদের আত্মজীবনীতে পড়েছিলাম না, যে ভীমসেন যোশীর সঙ্গে গান গাইতে হবে শুনে উনি চলে গেছিলেন, উনি গান গাইতে চাইছিলেন না। মানে সেইখানে তুমি যে কেরিয়ারের শুরুতে এরকম একটা মানে কতদিনেরই কেরিয়ার আমি বলবো, সেইখানে তুমি নাসিরুদ্দিন শাহ এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করতে রাজি হয়ে যাচ্ছ এবং তুমি অভিনয় করছো, এটা কিন্তু একটা বড় ব্যাপার। ওইটা যখন রাজি হয়েছিল মাথায় কি চলেছিল? মানে আমাদের শুট হয়েছিল 2019 সালে, রিলিজ করেছিল 22-এ। এবার তখন আমি একটা খুব বাংলার জনপ্রিয় একটা ওটিটি প্ল্যাটফর্মের একটা ওয়েব সিরিজ করছি, এবং সেই ওয়েব সিরিজের মানে একটা খুব বিজার ওয়েব সিরিজ আর কি, মানে গল্প অনুযায়ী সেই ওয়েব সিরিজটা খুব বিজার ওয়েব সিরিজ আর কি, এবং সেখানে মানে বিজার জিনিসপত্র ঘটছে আর কি।
তার মধ্যে আমার কাছে ফোনটা এসছে। তার কিছুদিন আগে আমার কাছে সুদেশ নাদি, মানে শৈবালদার যিনি স্ত্রী, সুদেশ নাদির সঙ্গে কথা হয়েছিল, উনি আমার কিছু ছবি এরম এরম লুকের, ইন্ডিয়ান লুকের ছবি চেয়েছিলেন, তো আমি পাঠিয়েছিলাম। এবার তখন সুদেশ নাদি ফোন করেছেন তার 3-4 দিন আগে, আর সেটা আমরা শুট করছি কলকাতার আউটস্কার্টে একটা অংশে, এরম বড় একটা ভ্যানিটিতে রয়েছি, প্রচুর কো অ্যাক্টার্স, এবং এটা হই হল্লা একটা পুরো অন্য পরিবেশ আর কি। তার মধ্যে আমার কাছে এরকম ফোনটা এসছে, আর সুদেশ নাদি খুবই ক্যাজুয়ালি বলছেন যে হ্যাঁ শোনো না, শৈবালকে দেখিয়েছিলাম, শৈবাল তো তোমার ওই কাজটা দেখেছিল, ওইটাতে পছন্দ হয়েছে, হ্যাঁ না তো এটা হচ্ছে, হ্যাঁ আমরা একসাথে কাজটা করছি এরকমই। আপনি পুরো গড় বলে যাচ্ছেন আর কি, যেরকম আমরা মুখস্থ পাই কিছু একটা জানি, যেটা ম্যাটার অফ ফ্যাক্ট যেরকম ভাবে বলি সেরকম ভাবে, এটা এই শুটিং হবে, এই হানাদানা মানে এ তো সৌমিত্র বাবু আছেন, আছে, হ্যাঁ কি, আমি ভাবছি এরকম গড় কি বলে যাচ্ছে, সৌমিত্র বাবু আছেন, নাসির জি আছেন, নাসির কি বলছে, নাসির জি বাংলা ছবি করবেন নাসির জি, মানে ওটা রেজিস্টারই করছে না, মানে খুব আনন্দ হচ্ছে কিন্তু বিশ্বাস হচ্ছে না। বাংলার পেরিফেরিতে অন্য কোনো নাসির জিকে খুঁজছো যে এখানে কেউ আছেন না, আমি ভাবছি যে নাসির জি বাংলা ছবি করছেন, এবং মানে সেটা রেজিস্টার করছে না চট করে, তখন ব্যাপারটা আমি বলছি আচ্ছা 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 এই সে করে। এবার সেই আনন্দের খবরটা ন্যাচারালি তখন ইমিডিয়েটলি যাদের সাথে শুটিং করছি ওরভাবে শেয়ার করতে পারছি না, মানে কিন্তু মনে হচ্ছে যে কখন বাড়িতে এসে বাড়ির লোককে জানাবো। এবং তারপর তো যেভাবে আমরা ছবির প্রসেস, মানে যেভাবে হয় আর কি, তারপর ছবি শুরু হলো, ফ্লোরে গিয়ে ওনাদের সাথে ডিরেক্টলি দেখা হলো, কারণ অবভিয়াসলি ওনারা তো আর স্কোপ ছিল না ওনাদের সাথে আলাদা করে রিহার্স করার বা কিছুর, তো একেবারেই ফ্লোরে গিয়ে শুটিং এর দিন আমরা রেডি হচ্ছি, সেই সময় পরিচালক নিয়ে গিয়ে আলাপ করিয়ে দিলেন, এই চরিত্র করছে, ওই চরিত্র করছে, হ্যানা ত্যানা কথা বলে নাও, এই ব্লকিং, ওই শটে যাবো, বাকিটা রেডি হয়ে চলে এসো, এই। আর যারা আপনারা দ্য হোলি কনস্পিরেসি দেখেছেন তারা জানেন যে কত ভালো অভিনয় করেছো, এটা মানে বলাই বাহুল্য। এবং শুধু আমি হোলি কনস্পিরেসির কথা কেন বলবো, যে কটা ছবিও করেছে প্রত্যেকটা ছবিতেও একটা স্বকীয়তার জায়গা রেখেছে। এই যে আমি তোমার এই স্বকীয়তার জায়গা রাখা নিয়ে বলছি, যে ছোটবেলা থেকে এত রকমের সিনেমা দেখলে বা ভিন্ন ধারার ছবি বলি, ওয়ার্ল্ড সিনেমা বলি, আর তোমার বাড়িতে ওয়ার্ল্ড সিনেমার প্রতি আকর্ষণ তৈরি হওয়া বা দেখাটা কোনো আশ্চর্যের ব্যাপার নয়, কারণ সেই জায়গাটা তুমি নর্মালি মানে পাওয়ারই কথা। সেইটার পরে একটা প্রভাব আসে, কোনো কারোর অভিনয়ের প্রভাব আসছে, বা আমার পছন্দের কিছু অভিনেতা, অনেকের যেটা হয় যে আমি ঠিক নকল বলবো না, যে হয় যে আমি একে ফলো করছি, আমার অভিনয়ের আর্টটা হয়তো অনেকটা ইন্সপায়ার্ড বাই হিজ অর হার্স। এই জায়গায় তুমি যখন অভিনয়টা করতে শুরু করলে এবং যখন তুমি বুঝতে পারলে যে এই সিরিয়াস ভাবে অ্যাক্টিং করাটাই তোমার একটা মানে কেরিয়ার হতে চলেছে, বা তুমি এটাকে কেরিয়ার হিসেবে নেবে, তখন তোমার নিজের জন্য কোনো রেজলিউশন ছিল? মানে এখানে অনেকেরই রেজলিউশন থাকে না, সেটা তাদের কাজ দেখলে বোঝা যায় যে এদের কোনো রেজলিউশন নেই, কিন্তু তোমার কি কোনো রেজলিউশন তুমি ফিক্স করেছিলে যে আমি এই ধরনের কাজ করব, বা আমি নিজেকে এই জায়গাতে এরকম ভাবে রাখতে চাই, বা স্ক্রিপ্ট চুজ করার ক্ষেত্রে আমি অনেক বেশি সাবধানী হব, না বলতে শিখবো, কোট অ্যান্ড কোট, এইগুলো কি ছিল? সেটা ছিল, সেটা তো মোটামুটি আমার মানে এই 10 বছরের কাজ দেখলে মোটামুটি একটা বোঝা যাবে যে চেষ্টা করেছি যতটা বেছে করা যায় তার থেকে বেছে। মানে ওই দুটো জিনিস বোঝা যায়, একটা হচ্ছে যে তুমি বাবার মেয়ে বলে কাজ পাওনি, তাহলে আরো অনেক কাজ করতে, আর হচ্ছে যে বেছেছো বলে কম কাজ করেছো, না হলেও অনেক কাজ হতো, কারণ যেসব ছবি তুমি করেছো তারপরে তোমার আরো বেশি কাজ করার কথা ছিল। সেটা কি ভেবে ওই জায়গাটা? সেটা আমি জানি না, এটা মানে সবারই বড় হওয়াতে আশেপাশের নানাবিধ উপাদান যোগ হওয়ার ফলে যেরকম হয় না, যে একটা তোমাদের চয়েস করে ওঠে যে কোনো জিনিসের ক্ষেত্রে। মানে আমি বলছি তুমি জামা কিনতে গেলেও তোমার কি জামাটা তুমি কিনবে সেটা তো তোমার চয়েস, মানে এবার এমনও তো হয় যে শপিং মলে গেছো, তুমি গিয়ে দেখছো যে 80% জামা তোমার পছন্দেরই বাইরে, তো বাকি 20% এর মধ্যে তোমায় চুজ করতে হচ্ছে, মানে তো সেই রকম হলে তখন একটুখানি স্কারসিটি হয় যে তুমি যেরকম খুঁজছো সেরকম পাচ্ছ না। তো স্ক্রিপ্টের ক্ষেত্রে অনেক সময় এরকম হয় যে হয়তো আসছে একটা গল্প বা একটা স্ক্রিপ্ট হয়তো আসছে, সেটা হয়তো সেইভাবে আমাকে অ্যাপিল করছে না, মানে যে চরিত্রটা আমাকে অফার করা হচ্ছে সেইটার দিক থেকে, বা ওভারঅল মানে যেভাবে ছবিটাকে ওনারা প্রেজেন্ট করতে চাইছেন ইন দ্য সেন্স মানে ওভারঅল ছবিটার বক্তব্য, অ্যাপ্রোচটা, হ্যাঁ মানে সেইটাতে যদি আমি কনভিন্সড না হই
তখন একটু মুশকিল হয় আমার সেই কাজটাতে হ্যাঁ বলার ক্ষেত্রে। মানে ধরো এই বছরে নিশ্চয়ই আমার কিছু কিছু কাজ আছে যেগুলো আমার পরে মনে হয় যে দূর ওটা না করলেও হতো, কিন্তু তখন যখন করেছি তখন হয়তো আমি প্রচুর কাজ না বলে ফেলেছি হয়েছে, বা মনে হয়েছে বা সামহাও মানে, কিন্তু এমন প্রচুর কাজ নেই যে যেগুলো আমি রিগ্রেট করব। একদমই সেগুলো বাদ দিলে ভালো হতো। কিছু দু একটা কাজ সেটা আমিও জানি যেগুলো হয়তো তুমি বাদ দিতে চাইবে আর বলছি না। হ্যাঁ কিন্তু ল অফ অ্যাভারেজে সেটা খুবই কম। হ্যাঁ অবশ্যই কম। এই যে একটা মানে ফিল্মোগ্রাফিতে এটা এরকম ক্লিন শিট রাখা এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা যে প্রচুর ছবি, তার মানে এই যে তোমার শুরু থেকে যেটা ছিল যে অভিনেত্রী হওয়ার যে টার্গেটটা, যে নায়িকা হয়ে থাকবো না বা অভিনেত্রী হবো, যেটা আমরা নায়িকা অভিনেত্রীর যে ফারাকটা বলি, তুমি তো অভিনেত্রী হতে চেয়েছো, তো সেই জায়গাটা তুমি কন্টিনিউ করছো। করতে করতে এখন এই ওটিটি আসবার পরে রিসেন্টলি আমরা দেখছি যে তোমার বেশ অনেকগুলো কাজ আমরা সামনাসামনি পরপর দেখছি। তার মধ্যে কিছু হয়তো আগে থেকে শুট করা আছে, এখন রিলিজ হচ্ছে। তো এই যে যখন একসঙ্গে অনেকগুলো কাজ রিলিজ হয়, যেটা তোমার এই স্প্যানে এসেই প্রথমবার একসঙ্গে এতগুলো কাজ রিলিজ হলো প্রবাবলি এই বছরে যেমন এই একটা মাসেই 3টে কাজ রিলিজ করলো, মানে আমাদের জুন মাসে 3টে কাজ, মানে 2টো থিয়েট্রিক্যাল রিলিজ এবং একটা ওটিটি। এবং এই যে 3খানা কাজ রিলিজ হলো, আমাদের এখানে আমি নাম না করেই বলছি, এরকম অনেক অভিনেতা অভিনেত্রী পরিচালক রয়েছেন, তাদের সবসময় এরকম ভাবে রিলিজ হতে থাকে। এই যে তোমার প্রথমবার হলো, তাদের জায়গায় নিজেকে রাখতে ফিলিংটা কিরকম হলো কিছু বুঝতে পারলে? কেমন লাগলো? আমি ওভাবে ভাবিনি, আমি তো নিজে আনন্দে আত্মহারা হয়ে গেছি যে বাবা এক মাসে 3টে কাজ, ও মাই গড, এরকম একটা হচ্ছে আর কি। এবং মজার ব্যাপার হচ্ছে 3টে কাজ একেবারে তিন রকমের, এবং 3 রকম চরিত্র, সিনেমার লুক এন্ড ফিল, তার প্রেজেন্টেশন, তার গল্প বলার ধরন, পরিচালনা, সমস্তটা এত আলাদা। সেটা একটা মজা লাগছে। এই তুমি বলতে আমি এখন ভাবছি যে হ্যাঁ সত্যি তো এটা তাদের কারণ রেগুলার হয়ে গেছে। অনেক লোকজনের অবভিয়াসলি অনেকেই আছেন যারা এত কাজ পান এবং এত কাজ করেন যে মাসে অবশ্যই 2-3টে করে ছবি রিলিজ করতেই থাকে। তো নিশ্চয়ই খুব আনন্দ হয় তাদের, মানে আমার তো খুব আনন্দ হচ্ছে। তবে আমার মনে হয় দিনের শেষে এটাও জরুরি যে তোমার ছবিগুলো কোথাও ইম্প্যাক্ট ফেললো কিনা। মানে যেমন আমি চাবিওয়ালা, অনেকে হয়তো দেখেছেন, অনেকে হয়তো দেখেন, কিন্তু চাবিওয়ালা খুবই একটা ভালো ছবি, নিশ্চয়ই ওটিটিতে এলে লোকে দেখবে। ভূতপূর্ব ভালো হয়েছে, মানে আমি এখনো আমি কালকে দেখবো। ভূতপূর্ব ভালো হয়েছে, আমি এটা বুঝতে পারি, কারণ অর্গানিক্যালি আমি দেখছি প্রত্যেকদিন মানে ওটা হাউসফুল হচ্ছে। এবং এই যে যখন একসঙ্গে এতগুলো কাজ তো আলাদা কথা, তারপরে যে হাউসফুলের অনুভূতিটা একজন অভিনেতা বা অভিনেত্রীর কেমন হয়, যে আমরা তো একটা টাইম পর্যন্ত আমরা বলতাম না যে ওই ফেস, যে যারা ওই স্টার ছাড়া লোকে দেখে, হাউসফুলটা স্টার ছাড়া ঠিক জমে না, হয় না। এখন তো সেই জায়গাটা নেই, এখন কন্টেন্ট লোকে দেখতে আসছেন, ভালো কন্টেন্টে আসছেন এবং ভালো অভিনেতা অভিনেত্রীদের ছবি দেখছেন। তো এদিকে একেনও যেরকম দেখছেন, সেখানেই বা ওই রকম স্টার কোথায়? তো আজকে যে ভূতপূর্ব পরপর তুমি আজকে একটু আগে পোস্ট করেছো, 12 দিন পরপর হাউসফুল হলো। এই যে হাউসফুলটা দেখলে কেমন লাগে? দারুণ লাগে, খুবই ভালো লাগে। কারণ এখন যেটা হয়েছে আর কি, মানে চাবিওয়ালা থেকেই আমাদের শুরু হয়েছিল, রোজই আমরা বুক মাই শো খুলে দেখছি, আচ্ছা কটা বুক হলো, কতটা হলো, তারপর দেখি হয়তো একদিন, মানে বেশ কিছুদিন হয়েছে এর মধ্যে আমি একটা অন্য কাজের শুটিং করছিলাম, রোজই সকালে কাজে বেরোচ্ছি, খুলে দেখছি যে ইয়েলো হয়ে গেছে, নন্দন সোল্ড আউট, 2-3টে ইয়েলো, মানে ফিলিং ফাস্ট, 50% বা 60% হয়ে গেলে বোধহয় ইয়েলো হয়ে যায়। সেটা একটা খুব মানে দারুণ অনুভূতি দেয়। এবং আমি বেশ কিছু হল ভিজিট মিসও করে গেছি আমার শুট চলছিল বলে, কিন্তু এইটা খুব ভালো লাগে। লোকজন আসছেন, দেখছেন, এবং এদের কাউকে আমরা চিনি না, মানে আমাদের কারোর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্লান্টেড লোকজন না, আমাদের কাউকে চিনি না, তারা আসছেন, দেখছেন। এবং এই উইকেন্ডেতে, মানে এটা তো মানে সেকেন্ড উইক চলছে, এই শুক্র শনি রবিবার, মানে সেকেন্ড উইকেন্ড যেটা, সেটাতে তো সব মানে আমাদের যে মলগুলো এখন হয়েছে, মানে মলের সঙ্গের যে সিনেমা হলগুলো, মাল্টিপ্লেক্স গুলোতে, একটাতে তো দেখলাম আমাদের টিকিট ছিল 360, 380, 400। অ্যাক্রোপলিস মল, মানে রোববার 400 টাকা অব্দি টিকিট দাম ছিল, আগের দিন 380, পরের দিন 400। শনিবার তো শুক্র শনিবার হাউসফুল গেছিল, রোববারও প্রায় ফুল। তো মানে 400 টাকা দিয়ে লোকে টিকিট কেটে বাংলা ছবি দেখছে, এটাও একটা দারুণ আনন্দের অনুভূতি। সত্যি একটা আলাদা ব্যাপার। সবসময় হয় না যে লোকে সিনেমা দেখতে যায় না, বাবা বাংলা ছবি ও দেখবো না। অনেকে বলে হ্যাঁ নন্দন তো হাউসফুল, ঠিক আছে, প্লেক্সে কটা ফুল হলো, কিন্তু প্লেক্সেও ফুল হচ্ছে, গ্লোবেও ফুল হচ্ছে, সেইটা একটা খুব আনন্দের অনুভূতি ডেফিনেটলি। এখানে একটা জিনিস বলো, এটা একটুখানি আমি ট্রিকি প্রশ্নে
সেটা হচ্ছে ট্রিকি ইন দ্যাট সেন্স যে অনেক অভিনেতা অভিনেত্রীতে আমরা বলতে শুনেছি যে, জানি না কজন মন থেকে বলেন যে তোমরা ছবিটা দেখো, দেখে বলো কেমন লাগলো, সেটা তো আমাদের খুব দরকার, আমরা তো সেই অনুযায়ী নিজেদেরকে, অনেকে বলেন আমরা সেই অনুযায়ী নিজেদেরকে আমরা আমাদের দোষ ত্রুটি ধরতে পারি, আমরা জানি না যে আমরা দোষ ত্রুটি ধরানোর কে। কিন্তু তুমি, আবার আমি ফিরছি বাবার জায়গায়, যে দেখেছো যে বাবা সিনেমা সমালোচনা করেন, লেখেন, নিশ্চয়ই তুমি সেগুলো পড়তে। এই যে বাড়িতে একজন ফিল্ম ক্রিটিক থাকার যে একটা ভালো দিক আছে, খারাপ দিক আছে, তোমার যে অভিনয়ের যে জায়গাটা, যে যে ভুলগুলো বাবা একজন সিনেমা সমালোচক হিসেবে চোখে আঙুল দিয়ে লোকেরটা দেখাতেন, সেইগুলো খুব কনসাস হয়ে যাও নিজের কাজের সময় যে এগুলো করা যাবে না, বা এটা নিয়ে আলোচনা করেছো কখনো বাবার সঙ্গে? আলোচনা হয়নি, মানে ফিল্ম ক্রিটিকের বাড়ির লোক বলে কিনা জানি না, আমি একটা খুব খুঁতখুঁতে এবং ক্রিটিক্যাল পার্সন, কৃষ্ণের সমস্ত কিছু নিয়ে না, when it comes to my work, আমার কাজ নিয়ে বা আমার কোনো জায়গায় কোনো কথা নিয়ে বা কিছু, মানে আমি আমার কাজ নিয়ে আমি খুব খুঁতখুঁতে, ভীষণ, মানে আমি খুব ক্রিটিক্যাল। তো অনেক সময় হয়েছে যে হয়তো বাড়ির লোকের খুব ভালো লেগেছে, তারা খুব, মানে তারা দেখে এসে খুব আলোচনা হচ্ছে, তারা বলছে যে হ্যাঁ এটা ভালো লেগেছে, ওটা ভালো লেগেছে, সেটা ভালো লেগেছে, আমি যে না ওইখানটা আমার ভালো লাগেনি, উল্টোটাও হয়েছে, মানে তাদেরটা শুনে আমি, মানে আমারটাও হয়েছে। তখন হয়তো তুমি এত খুঁতখুত করছি যে তখন আমি বলে যে ওভার ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে অনেকটাতে চেষ্টা করবি যাতে ওই ভুলটা না হয়, কিন্তু এইটা হয়েছে আর কি, এটাও একটা মজার দিক। আর মানে স্ক্রিপ্ট যখন তুমি বাঁচো, অনেক সময় হয়তো যে কোনো স্ক্রিপ্ট নিয়ে হয়তো একটা, মানে মনের মধ্যে একটা দোটানা আছে, বুঝতে পারছি না, তখন কি সাপোর্ট নাও বাবার কখনো? আগে প্রচুর করতাম এটা, মানে মা এবং বাবা দুজনকেই শোনাতাম একটা ফিডব্যাক পাওয়ার জন্য। এখন অনেক সময় কি, যে যার কাজে, মানে এনারা দুজনের স্বক্ষেত্রে এত ব্যস্ত যে সারাক্ষণ ধরে আচ্ছা এই একটা স্ক্রিপ্ট পাঠিয়েছে, তারপর না ওই সিনপসিসটা ভালো লাগলো না বলে, মানে ইরিটেট করারও তো একটা লিমিট আছে, যে কত মানুষকে জানানো যায়, মানে তো সুতরাং এখন যেটা করি, বিগত 2-3 বছরে হয়েছে যে মানে হয়তো কিছুদিনের কাজের অভিজ্ঞতা হয়েছে বলে যে মোটামুটি একটা বোঝা যায় যে আচ্ছা কি বলতে চাইছে বা সিনপসিস তার থেকে ছবিটা কোন দিকে যাবে। তো সেক্ষেত্রে একটা বাছাই করার আমার মনে হয় ক্ষমতা তৈরি হয়েছে। তবু যদি হয়তো কোনো কিছু নিয়ে খুব, মানে হয় না, ডিসাইড করতে পারছি না, ইরিটেটেড হয়ে আছি, তো বাড়ির লোকও বুঝতে পারছি আমি খুব ইরিটেটেড হয়ে আছি, মানে হয়তো আমি অন্য কোনো বিষয় নিয়ে কথা হচ্ছে, আমি ভীষণ রেগে যাচ্ছি কারণ আমি এটা ডিসাইড করে উঠতে পারছি না, তোরা বললো কি হয়েছে, তখন আমি হয়তো বললাম যে এইটা এরকম, কি প্রবলেমটা কি, আমি বললাম হয়তো, তো সেই আলোচনাটা, মানে আমি বাই দ্য টাইম আমি প্রবলেমটা বলছি তখনই আমি বুঝতে পারছি যে সেটা করতে চাই কি চাই না, তো একটা আলোচনার জায়গাও খুলে যায় এবং ওরাও ন্যাচারালি ওনাদের মতামত দেয়, তো সেটা হয়তো আরেকটু বাড়তি সুবিধাই হয়। আর যেহেতু তুমি খুব ভালো কাজ করেছো সব সময়, সেই জন্য তোমাকে খুব একটা সমালোচনা সহ্য করতে হয়নি। আমি একদম বলছি যে মিডিয়ার যে সমালোচনাটা, এটাও কিন্তু একদমই আমি আবার কোট আনকোট বলে দিচ্ছি যে এটা কিন্তু এই জন্য নয়, কারণ অনেকেই আছেন যাদের সমালোচনা সহ্য করতে হয়, তাদের বাবা সাংবাদিক বলে যে তাকে সহ্য করতে হয় না তা নয়। তুমি সবসময় ভালো কাজ চুজ করেছো, সেই জায়গায় তোমার সেই সমালোচনা সহ্য করতে হয়নি। কিন্তু একটা মেন্টাল প্রিপারেশন থাকে যে ধরো একটা কাজে প্রচন্ড সমালোচনা এলো, সেইটাকে তুমি কিভাবে নিতে পারবে, কারণ আমি এটা এই কারণে জিজ্ঞাসা করছি, তুমি একজন শিক্ষিত অভিনেত্রী, এখন অনেকের আছে যারা সমালোচনা নিতে পারেন না, অনেকের কি হয় যে মানে সেটব্যাক হলে তারা একটা ড্রাস্টিক স্টেপ নিচ্ছে, বিভিন্ন রকম তারা করছে, এবং তুমি যেটা বললে যে বুক মাই শো বারবার দেখা, যে কটা সিট বুকিং হলো, এও কিন্তু তোমার সোশ্যাল মিডিয়ার একটা এরই মতো যে আমার কটা লাইক হয়েছে, কটা কি হয়েছে, ওই রকম ধরনেরই একটা নেশা এই সোশ্যাল মিডিয়া বা কি, সেই সব নিয়ে মানে এই যে ব্যাপারগুলো থাকে, তোমার কি এটা একটা প্রিপারেশন মাইন্ডের মধ্যে থাকে যে হতেই পারে যে আমার কোনো একটা কাজ হয়তো খুব একটা ব্যাকল্যাশ হলো, সেটাকে আমি কিভাবে মোকাবিলা করব, মানে সেটা অবভিয়াসলি নিজের মধ্যে কিভাবে প্রিপারেশনটা থাকে তোমার? দেখো, আমি যখন কোনো কাজ করছি আমার তো মোটামুটি একটা ধারণা তৈরি হয়ে যায় যে এই কাজটা, এটা তো বুঝতে পারবো না যে একটা সিনেমা করার সময় যে সেই সিনেমাটা, সবসময় আমরা সবাই যারা কাজ করি সবাই চাইবো যে এই সিনেমাটা লোকজন হল ভরিয়ে দিবে, এই সিনেমাটা ক্রিটিকদের ভালো লাগুক, এই সিনেমাটা সাধারণ মানুষেরও ভালো লাগুক, মানে ক্রিটিকরা বললো খুব ভালো, সাধারণ মানুষ বললো পচা, বলে পাশ দিয়ে বেরিয়ে চলে গেল, তখন দ্যাট মেক্স নো সেন্স। এবং
তো হলে যাচ্ছি, লোকজন মানে কথা বলছে, প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে আলাদা আলাদা করে প্রত্যেকের সঙ্গে কথা বলছে, ওই সিনের ওইটা ভালো ছিল। এবং মানে আমাদের খুব হালেই হয়েছে যে নন্দনে আমরা গত রবিবারও যখন গেছিলাম, এবং আমরা হল থেকে বেরিয়েছি, হলের বাইরে তো অনেকটা জায়গা আছে নন্দনে, নন্দন চত্বরে তো লোকজন ছবি তুলছেন তো বটেই, এবং তারা মানে স্বতঃস্ফূর্ত তাদের মানে তাদের যে অনুভূতিটা হয়েছে ছবিটা দেখে সেগুলো বলছেন, এবং অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে দাঁড়িয়ে আলোচনা করছেন, এবং তারপর যাচ্ছেন, মানে যে বাড়ি তারা আছে, বাড়ি যাবো, বাড়ি গিয়ে ওইখানে যেতে হবে, এইটা তারা করছেন না। তো নিশ্চয়ই ছবিটা কোথাও তাদের টাচ করেছে, বা কাজটা সবারই, আমাদের গোটা টিমের কোথাও তাদের টাচ করেছে, এটা নিশ্চয়ই একটা ভালো লাগার জায়গা। ব্যাকল্যাশ তুমি বলছো, যে কোনো কাজ আমার মনে হয় করার ক্ষেত্রে তো একটা তো নিশ্চয়ই মাথায় মনে হবে যে এই কাজটা আচ্ছা একটু চাপের আছে, আচ্ছা ওইটাতে একটুখানি হয়তো মানে বুঝতে পারছি না ব্যাপারটা কিভাবে অ্যাকসেপ্টেড হবে। তো কিন্তু ডাইসি কন্টেন্ট তো হয়ই, যে কখন কি হবে সেটা কেউ জানে না। হ্যাঁ, ডাইসি কন্টেন্ট হয়। আমার মানে অ্যাজ সাচ খুব একটা হালেতে এরকম হয়নি, তবে হ্যাঁ মানে এখন বলছি সেগুলো অ্যাপ্রিসিয়েটেড হয়েছে বলে, না হলে খুব মুশকিল হতো। মানে ধরো নলিনীকান্ত টুতে আমার যে চরিত্রটা, সেটা একটা খুব মানে ওয়াকিং অন আ ভেরি থিন লাইন। তো সেটা মানে যারা দেখেছেন তারা জানেন যে সেটা সেটা যেভাবে আমাদের ওয়েব সিরিজটা অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল, এবং ওটা আমাদের প্রায় মানে গত বছর যে সময় রিলিজ করেছিল ওই সময় মানে ক্লিকের হিস্ট্রিতে ওটা হাইয়েস্ট ভিউড ওয়েব সিরিজ হয় আর কি, সেকেন্ড পার্টটা। ওই চরিত্রটা দেখে মানে ধরো এখন তো অনেকেই দেখে ফেলেছেন, বলতে পারি যে চরিত্রটা একটা গ্রে শেড আছে। তো কেন গ্রে, কি কারণে গ্রে, এবং তার সেই গ্রে শেডটা বশবর্তী হয়ে সে যা যা জিনিসপত্র করে, তো সেইটাতে যদি লোকে কনভিন্সড না হতেন তাহলে তো গালাগালি করতেন, ধর এরকম হয় নাকি, অমুক 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 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো সেটা অ্যাকসেপ্টেড না হলেই তখন তো যে কোনো কিছুই ব্যাকল্যাশ হয়ে যেতে পারে। মানে এটাও ইনফ্যাক্ট আমাদের ভূতপূর্বতে যেহেতু তিনটে গল্প, এবং তিনটে কাল্ট গল্প, এবং অডিও স্টোরি হয়েছে, বিভিন্ন সিনেমাও হয়েছে। আমি আমাদের গল্পটার কথা বলছি, যেমন ধরো মণিহারা থেকে ধরো 4-5টা সিনেমা টেলিভিশন কন্টেন্ট হয়েছে, কিন্তু একটা সিনেমাই আমাদের মাথায় জল করছে সবার। তো তারপর আবার আরেকবার মণিহারা করা, সেটা একটা খুব চাপের জিনিস, মানে পরিচালকের কাছেও এবং আমাদের কাছেও, যে যাতে কিছুভাবেই মানে যাতে কোনোভাবে ওটার নকল করা যায়ও না, এবং কোনোভাবে যাতে কেউ তুলনা টানতে না পারেন। ওটা একটা স্বকীয় কাজ, এটা আরেকটা স্বকীয় কাজ, যেরকম রোমিও জুলিয়েট কোটি কোটি বার আছে সেরকম। তো সেটা এখন যখন ওয়েল অ্যাকসেপ্টেড হয়েছে, আমাদের মণিহারাটা যখন ওয়েল অ্যাকসেপ্টেড হয়েছে, আমার মণিমালিকাটা যখন ওয়েল অ্যাকসেপ্টেড হয়েছে, এখন আমি একটা শান্তির নিঃশ্বাস নিচ্ছি। এখন আমি বলছি হল ভরিয়ে লোকে দেখছেন, থ্যাংক ইউ। এখন আমি বলছি ক্রিটিক্সরা বলছেন আমি আমার মতো করেছি, সেটা খুব ভালো। আমরা মানে আমার এবং সত্য, আমাদের দুজনের কাজে, আমার গল্পটার কথা বলছি স্পেসিফিক্যালি, বাকি দুটো গল্প তো কাল্ট গল্পই, কিন্তু সেগুলো থেকে কাল্ট সিনেমা হয়নি, যেটা আমাদের থেকে হয়েছে। তো আমাদের তার একটা অ্যাডিশনাল চাপ ছিল। তো এটা তো বেরিয়ে যেতেই পারতো হাতের বাইরে, মানে আমরা তো জানি না কোনটা কার পছন্দ হবে। আমরা আমাদের জায়গা থেকে যতটা অনেস্টলি করা যায় করেছি, এবং কাউকে নকল না করে, কিচ্ছু কপি না করে, যতটা অথেন্টিক্যালি তখনকার সময়টা পোর্ট্রে করা যায় সেটা করেছি। মানুষের ভালো লেগেছে এবং মানুষ সেই অনেস্টিটার সাথে রেজোনেট করতে পেরেছে, সেটা আমাদের বিশাল ভাগ্য। যদি না করতে পারতেন এটা পুরোটা উল্টে যেতে পারতো, তখন তো বিশাল মানে তখন মানে একটা মানে বিচ্ছিরি জিনিস হতো আর কি। আর একটা সাংঘাতিক ভয়ের ব্যাপার তো ছিলই, মানে তুমি পাওনি হয়তো, তখন তুমি অতটা ফিলও করোনি। সেটা হচ্ছে যে তুমি, আমি হোলি কনস্পিরেসির কথাই যদি ধরি, ওইটায় যদি একটু তোমার পান থেকে চুন খসতো, তাহলে সমস্ত ব্যাকল্যাশটা তোমার দিকেই আসতো, যে ওই রকম অভিনেতারা থাকা সত্ত্বেও এই মেয়েটার জন্য পুরো জিনিসটা মেশাকার হয়ে গেছে, কারণ তোমার দিকেই আসতো ওটা। ওইটা যে তুমি ভালো কাজ করেছো উতরে গেছে, কিন্তু ওটা না হলে ওটাই সাংঘাতিক হতে পারত। যেটা তুমি বলছিলে যে একদম সাহস ছিল, এটা তো সাহসিকতা দেখিয়েছে যে ওই ছবিটা নেয়া অনেকে নিত না, আমি অনেকেই নিত না, তা জানি না, ওরকম একটা সুযোগ কার আসে অতনুদা। সেটা একটা কনফিডেন্সের জায়গাও থাকে। একটু আগে তুমি যেটা বললে যে মানে ইনফ্যাক্ট আমি অ্যাকচুয়ালি তো ইন্টারাপ্ট করছি, এটা মজার ঘটনা তোমার সাথে শেয়ার করতে চাই। হোলি কনস্পিরেসি যেদিন রিলিজ করেছে, এটা তো ন্যাশনালি রিলিজ করেছিল, একটা বুধবার স্ক্রিনিং হয়েছে, মানে দিল্লিতে, বম্বেতে, কলকাতাতে না, কলকাতা তো শুক্রবারই হলো, দিল্লি, বম্বে
নাকি কলকাতাতেও বোধহয় শুধু সাংবাদিকদের জন্য একটা স্ক্রিনিং হয়েছিল, আমরা সেখানে যাইনি। এরকম আর কি, মানে 4-5টা শহরে যেখানে যেখানে রিলিজ করেছিল। আর প্রথমে কথা হয়েছিল যে আমরা একজন করে এক একটা শহরে যাব, মানে একজন করে কাস্ট মেম্বার যারা ইয়াং লটের মধ্যে। তো তারপর সেটা সামহাউ হয়ে ওঠেনি। তো বুধবার তারা দেখেছেন এবং আমাদের প্রথম রিভিউটা, মানে শুক্রবার যখন ছবিটা রিলিজ করছে কলকাতায়, সেই শুক্রবার সকালে রিভিউ বেরিয়ে গেছে ন্যাশনাল কাগজে। এবং সেই রিভিউটা এত বড় একটা অ্যাঙ্কার স্টোরি, মানে পাতার নিচে রিভিউটা হয়েছিল আমার মনে আছে, হোলি কনস্পিরেসি নিয়ে। এবং মানে আমাদের সবার ছবি ছিল, মানে ওনাদের দুজনের কোর্টরুমের ছবি ছিল, আমার একটা ছবি ছিল, বোধহয় বাবানদার একটা ছবি ছিল, এরকম। এবং টাইমস অফ ইন্ডিয়া দিল্লি, টাইমস অফ ইন্ডিয়া বম্বে, টাইমস অফ ইন্ডিয়া কলকাতা একসাথে রিভিউটা বেরিয়েছে। আর আমার কাছে সকালবেলা দুটো মেসেজ এসছে। একটা মেসেজ পাঠিয়েছেন আদিল হোসেন, টাইমস অফ ইন্ডিয়া দিল্লি স্ক্রিনশটটা করে বলছেন, আর তার পাশে আমার যেখানে প্রশংসা হয়েছে সেই জায়গাটা এরকম দাগ দেওয়া মার্ক করা থাকে না, ওইটা করে বলছেন যে দিস ক্রিটিক সিমস টু হ্যাভ লাইক ইউর পারফরমেন্স আ লট, লুকিং ফরওয়ার্ড টু ওয়াচ দ্য ফিল্ম। আমি ওকে, আদিলদার সাথে যেহেতু দুটো কাজ করেছি, ও খুবই একজন দারুণ মানুষ। আর দ্বিতীয় মেসেজটা পাঠিয়েছে বম্বে টাইমস দেখে গৌতম ঘোষের মেয়ে আনন্দি ঘোষ, আনন্দিদির সাথেও আলাপ আছে। আনন্দিদি পাঠিয়েছে, ও স দ্য রিভিউ 4 স্টার রিভিউ আফটার আ লং লং টাইম, তো ছবিটা তো নিশ্চয়ই খুব ভালো হয়েছে, লুকিং ফরওয়ার্ড টু ওয়াচ দ্য ফিল্ম। আমি বললাম ওকে, মানে এই দুজন দুদিক থেকে দুই মক্কেল পাঠিয়েছে এবং 4 স্টার রিভিউ। আর রিভিউটা পড়ে না, বিশ্বাস করো অতনুদা, রিভিউটা পড়ে ওই চাপটা বা প্রেশারটা খানিকটা কমলো। কারণ যিনি রিভিউ করেছেন আমি তাকে চেনার প্রশ্নই নেই, এবং আমি ওই স্ক্রিনিং গুলোতেও যাইনি, তাদের কাউকেই চিনি না, এবং তারা এত একটা জব্বর রিভিউ করেছেন এবং আমারও বেশ 3-4 লাইন আমার কথা লিখেছেন। তখন ওই একটা মানে কিছু আনা কনফিডেন্স পেলাম আর কি, সকালের 4 আনা কনফিডেন্সটা হলো আর কি। তারপর যখন বাকি সব রিভিউ গুলো আসছে বাই দ্য টাইম সন্ধ্যেবেলা গেছি, তখনও কিন্তু ভয় করছে, যখন আমাদের স্ক্রিনিংটা হচ্ছে, কলকাতার প্যাকড অডিয়েন্স বসে আছে, সেটা থেকে বেরিয়ে যখন লোকজন খুবই স্বতঃস্ফূর্ত, কারণ ওই ছবিটার অংশ হয়েছে, তোমার কিরকম এক্সপিরিয়েন্স, নাসিরজি কি বললেন, সৌমিত্রজি কি বললেন, সেটা তো হয়ে গেছে, সেটা তো এবার মানে এবার পরীক্ষাটার রেজাল্ট তো বেরোবে শুক্রবার, আবার মাধ্যমিক। হ্যাঁ, মানে সেইটা একটা খুব মানে টেনশনের, ওই দিনটা খুব চাপের দিন ছিল। এবং ওই রিভিউটা আমার মনে হয়, ওই প্রথম ন্যাশনাল রিভিউটা একটা বিশাল কনফিডেন্স বাড়িয়ে দিয়েছিল যে আচ্ছা তাহলে কাজটা ঠিকঠাক হয়েছে। সেই কনফিডেন্স তো এখনো রয়েছে, এখনো কাজ ঠিকঠাক হচ্ছে। কিন্তু এই যে একটু আগে বললে না যে মানে ক্রিটিকরা খুব ভালো বললো, আর মাস এসে জিনিসটাকে দেখলো না, মানে সেটা হলে খুব খারাপ, মানে একটা পচা বললো, চলবে না। এইবারে যদি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে ক্রিটিকদের খুব ভালো লাগা সিনেমাগুলো মাস পচা বলেই চলে গেছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে। এইবার অ্যাক্টর অমৃতাকে ক্রিটিকার মাস দুজনকে বাঁচতে বললে কাকে বাঁচবে? বাঁচতে হবে কেন, কাকে বাঁচবে না? দুজন তো একসঙ্গে এক জায়গায় আসছেই না, আসছে তো, এই তো ভূতপূর্বর ক্ষেত্রেই তো এসছে, ক্রিটিকরাও বলছে ভালো, মাসও বলছে ভালো, কালীভদ্রে হয়তো, কিন্তু বাঁচতে কাকে বাঁচবে? বাঁচবো কেন, বাঁচবো না, এটা অমৃতা কিছুতেই বাঁচছে না, কারণ দুজনদেরই চাই। ক্রিটিকরা বললো খুব পচা হয়েছে ছবিটা, মাস হল ভরিয়ে দেখলো, আমি জানি না কিরকম হবে সেই ফিলিংটা, কারণ ক্রিটিকরা পচা বললো, এটা খুব ভয়ের জায়গা, মানে কিন্তু মা সলভ করিয়ে দেখছে, তো সেটা আমার এরকম অভিজ্ঞতা হয়নি কোনোদিন, টাচবোর্ড যেন না হোক, যেন দুজনরাই ভালো বলে একসাথে। তবে আমি জানি না গো, এটা মানে এটা যাদের সঙ্গে হয়েছেন তারা এটার উত্তর দিতে পারবেন, কিন্তু আমার মনে হয় এটা একটা অদ্ভুত মানে মিক্সড ফিলিং। তখন আমরা কি বলবো, ক্রিটিকরা বুঝতে পারেননি ছবি, মাস বুঝেছে, আমি জানি না। এখানে একটা বক্তব্য রাখতে গেলে সেটা রাজনৈতিক হয়ে যাবে, আমি দেবো না সেইটা। এখানে আমি একটা জায়গায় বলি যে তোমার যেহেতু শুরুটা টেলিভিশন থেকে, এবং টেলিভিশনে এখনো তো অনেকেই অভিনয় করতে করতে টেলিভিশনে আবার আসছেন, কারণ রিচটা তো সত্যি ভালো। এবার মানে এখন যখন তুমি অনেকগুলো কাজ করছো বা কিছু, আর মনে হয় না যে টেলিভিশনে, এখন তো টেলিভিশনে অনেক কম এপিসোডের কাজও হচ্ছে, টেলিভিশনে নতুন করে কিছু করার কথা ভাবছো? টেলিভিশন থেকে সবসময় যে মোটামুটি যে 3টে চ্যানেল রয়েছে, 3-4টে, বছরে ঘুরিয়ে ফিরিয়ে দুটো 3টে-4টে করে কাজ আসতেই থাকে। এবার যতবারই এসছে ততবারই আমি বলেছি তোমাদের লিমিটেড এপিসোড কিছু হয় না, এবার যেহেতু মেগা সিরিয়াল, তার ফরম্যাট, তার ব্যবসার একটা জিনিসটাই আলাদা, তার মেকানিজমটা আলাদা,
তো এবং লিমিটেড এপিসোড তো হয়েছে, বেশ কিছু কাজ হয়েছে, মানে বোম্বাদা করেছেন, অনেকেই করেছেন, যেটা ভূমিকন্যা হয়েছিল লিমিটেড এপিসোড। তো লিমিটেড এপিসোড করার একটা সুবিধা হচ্ছে যে মানে তুমি জানো পুরো জিনিসটা, গল্পটাও তুমি জানো, এবং তুমি কতক্ষণের জন্য তুমি চুক্তিবদ্ধ সেটাও তুমি জানো, এবং যতগুলো এপিসোড শুট হওয়ার কথা মোরাললেস ততগুলোই হবে, মানে সেটা কমবেও না বাড়বেও না। তো সেটার একটা তো সার্টেনটি আছে, সেটাতেও তো টিআরপি নির্ভর করে যে কে দেখলো দেখলো না, কিন্তু টিআরপি নির্ভর হয় সেটা চললো বা চললো না সেটা হয় না, কারণ এপিসোডটা লিমিটেড। তো সেই লিমিটেড এপিসোড জিনিসটা আমার খুব পছন্দের, যে কারণে গত বছরেও একটা লিমিটেড এপিসোড কাজের কথা অনেক দূর এগিয়ে ফাইনালি হয়নি, কিন্তু লিমিটেড এপিসোড খুব বেশি তো হয় না এখন, যেমন আবার হওয়ার কথা হচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে শুনছি, তো যদি লিমিটেড এপিসোড হয় ওয়াই নট, মানে আমি খুব খুশি হই লিমিটেড এপিসোড, মানে তার জন্য তুমি ওপেন আছোই, মানে লিমিটেড এপিসোড টেলিভিশন সিরিজে আমি খুব খুশি হয়ে লাফাতে লাফাতে করব। আর যদি লিমিটেড এপিসোড না হয়, মেগা সিরিয়ালের সরি যে ফরম্যাটটা হয়, তো সেক্ষেত্রে অনেকগুলো দিক, মানে আমাকে মানে ওনারাও আমার কথা একটু যেন শোনেন, আমিও যেন ওনাদের কথা খানিকটা শুনি, এটা মাঝামাঝিতে আসতে হবে। তো সেরকম কোনো ইন্টারেস্টিং যদি কাজ আসে তাহলে নিশ্চয়ই ভেবে দেখা যাবে। মানে অনেক সময় হয়েছে কি, গত বছরে হয়েছে একটা, আমার নলিনী শুটের আগেই আর কি একটি কাজ এলো একজন খুবই বিখ্যাত একটা প্রযোজনা সংস্থা থেকে, এবং মানে আমাকে যেরকম হয় আর কি, এটা তো একদম লাস্ট মোমেন্টে যে কালকে এসে বা আজকে এসে অফিসে দেখা করে যাও, পরশু লুক সেট, তার 2 দিন পর শুটিং। এবার আমি যদি তার 2 দিনের মধ্যেই, মানে আজ ফোন করা হচ্ছে, কাল পরশুর মধ্যেই হয়তো বাইরে চলে যাচ্ছি আউটডোরে, নলিনীকান্তর আউটডোরেই বেরিয়ে যাচ্ছিলাম তখন। তো সুতরাং গিয়ে শুনবো কেমন গল্প কি বৃত্তান্ত, সেই অবধি পৌঁছতে পারিনি, কিন্তু প্রযোজনা সংস্থাটা একটা খুবই পছন্দের আমার প্রযোজনা সংস্থা, তো ব্যাটে বলে হয়নি, দেখা যাক, নো ওয়ান নোজ কাল কি হবে। আর এই যে তোমার, যেহেতু আমি তোমায় বলছি যে এই বুদ্ধদেব দাশগুপ্তের সঙ্গে কাজ, নাসিরজির সাথে কাজ, এইগুলো হয়ে গেছে, এইবারে আরেকটুখানি বড় করে বলিউডের দিকে পাড়ি দেওয়ার কি খবর? ওদিকে যেতে হবে পাড়ি দেওয়ার, মানে দেখো অনেক সময় অডিশনস বা এগুলো কি? হ্যাঁ, সেটা দিতে থাকি, মানে কাজের কথা হয়েছে অনেক সময়, দুটো কাজের ক্ষেত্রে হয়েছে এরকম, যে একটা কাজে আমার মানে অডিশন ক্লিয়ার হয়ে গেছে, তো সেই কাজটা করার কথা, বিশাল একখানা কন্ট্রাক্ট পাঠিয়েছে, এবং এত কন্ট্রাক্টের এত জটিলতা, সেই জটিলতাতে ফেসে কাজটা করা হলো না, কারণ তারা আর আমি এক জায়গায় আসতে পারছি না। তো এবং যেহেতু এখানকার কন্ট্রাক্টের সঙ্গে বম্বের কন্ট্রাক্টের অনেক তফাৎ, মানে অনেক তফাৎ, আমি বলছি না যে ভুলভাল ক্লজ, কিন্তু খুব একদম ডিফারেন্ট বল গেম, এবং প্রচুর, মানে এরকম মোটা একটা কন্ট্রাক্ট, এবং সেখানে তোমার 5 দিনের শুটিং না 15 দিনের শুটিং না 25 দিনের শুটিং, সেই বেসিসে কন্ট্রাক্টের চেহারাটা পাল্টাবে না। তো মানে তোমার একটা লয়ার নিয়ে বসে কন্ট্রাক্টে মানে নেগোসিয়েশনের জায়গাটা করতে হবে, তো সবসময় সবটা হয় না। মানে যেমন আমি বাংলাদেশের মোস্তাফা সারওয়ার ফারুকিরও একটা কাজ আমার করার কথা ছিল, নো ল্যান্ডসম্যান বলে, যেটা হয়েছিল সেখানে নওয়াজের সাথে। নওয়াজের এটা বোনের চরিত্র, খুবই ভালো চরিত্র, এবং আমি অডিশন দিয়েছিলাম, আমি উর্দুর কি বলে তোমার উর্দু ডিকশন শিখে, সেই চরিত্রটা উর্দু ভাষী হিন্দি বলে আর কি, মানে হিন্দি এবং উর্দু মিশ্রিত কথা বলে, সেই সবের ভয়েস ওদের ডায়ালেক্ট কোচের সাথে করে করে পাঠিয়েছি, তবে সেটা অ্যাপ্রুভড হয়েছে, তারপর তার বিশাল জাবদা একখানা কন্ট্রাক্ট এসছে, এবং ওখানেও কন্ট্রাক্টে গিয়ে মানে আমাকে ধরো আমার শুটিং দিন হচ্ছে হয়তো 6 দিন, কিন্তু থাকতে হবে, মানে সেটা নানা রকম জটিলতা ছিল আর কি। তো যে কারণে মানে অডিশন পাস করা হয়ে গেছে, টাকা পয়সার কথা হয়ে গেছে, কিন্তু কন্ট্রাক্টে গিয়ে আটকে আমার ওই ফারুকিদার ওই কাজটা করা হয়নি, এবং হালেতেই হিন্দির একটা কাজ করা হয়নি, কিন্তু ঠিক আছে, সেটা নিয়ে রিগ্রেট করছি না, আমার মনে হয় আরো বেটার অপরচুনিটিজ আসবে। আর ওটিটি কি আলাদা করে নতুন করে পরিচয় দিয়েছে? মানে যেরকম টেলিভিশন দেয়, ওটিটিও তো এখন হাতে হাতে ঘুরে, তো সেই জায়গায় ওটিটির জন্য কি একটা এক্সট্রা রিচ তুমি পেয়েছো? ডেফিনেটলি ফিল করো। আমার মনে হয়, কারণ দেখো হইচইতে আমার গোটা 7 কাজ আছে, তার মধ্যে প্রায় 5টাই মুখ্য চরিত্র, বাকি 2টো ক্যামিওস, এক্সটেন্ডেড ক্যামিও, ক্লিকে 3টে কাজ আছে, শেষের 2টো তো খুবই মানে বহুল চর্চিত, মানে বারাণসী জাংশন এবং নলিনীকান্ত 2 যেটা, তো অনেক মানুষের কাছে পৌঁছেছে। ইনফ্যাক্ট হিন্দিও ধরো সমদর্শীর সঙ্গে কাজটাও ভালো হয়েছিল, হ্যাঁ, এবং হিন্দিতেও যেমন ধরো জেল 50 যেটা আমাদের অভয় দেওয়ালের সঙ্গে যে কাজটা, সেই কাজটাও সেটা আমার ছোট্ট একটা রোল, কিন্তু অনেকে পরে একটা কাজ দেখে বলেছে এই আচ্ছা ও তো জেল 50 में आप थे ना, তো সেটা, বা ধরো
হালের মিসেস আন্ডারকভার, যেটা জি5 সেটা একটা সিনেমা, তার শুরুটা আমি করেছিলাম, শুরুতে একটা মানে স্পেশাল অ্যাপিয়ারেন্স, কিন্তু সেটাও অনেক লোকের কাছে পৌঁছেছে। তো ডেফিনেটলি ওটিটি রিচ তো প্রচুর। আর যে যে সিনেমাগুলো তুমি করেছো, এই সিনেমার মধ্যে যদি তোমাকে বলা হয় যে এখন অনেক সিনেমা হয় না যে ধরো সেই সিনেমাটাকে আবার পরিচালক চাইছেন অন্যরকম ভাবে একটা আনতে, কেউ কেউ হয়তো বা ওটিটিতে বানাতে চাইছেন, আগে হয়তো একটা জায়গায় বানিয়েছেন, আবার কেউ কেউ হিন্দিতে বানাতে চান বা বাংলা ছবিকে হিন্দি করতে চাইছেন। আচ্ছা, সেই রকম যদি হয়, তোমার কোন ছবিটা তুমি চাও যে ওটা ন্যাশনাল মানুষ দেখুক, মানে হয়তো বাংলা ছবি কিন্তু তুমি চাও যে আরো বেশি মানুষের কাছে যাক, এই ছবিটা যদি কখনো হিন্দিতেও হয় বা অন্তত ডাবিং করেও যদি মানুষের কাছে ছবিটা পৌঁছায়, তুমি খুব খুশি হবে। মানে তোমার আমার হাতে ওটা নেই, কিন্তু আমাদের তো এটা খুশি হওয়ার ব্যাপার থাকে না। হালের যে দুটো কাজ, যে দুটো রিলিজ করেছে, মানে একটা হলে চলছে, মানে আমরা খুব চাইবো যে ভূতপূর্ব ন্যাশনাল রিলিজ করুক, কারণ সাহিত্য ভিত্তিক গল্প এবং এটার সাথে লোক কানেক্ট করতে পারবেন, সে যে প্রান্তেরই মানুষ হোক না কেন। আর চাবিওয়ালাটাও যেহেতু একটু অন্যরকম কাজ, এটা ন্যাচারালি ওটিটিতে এলে নিশ্চয়ই আরো অনেক বেশি লোক দেখতে পাবেন। মানে আমরা তো ন্যাশনাল রিলিজ করতে পারিনি, কিন্তু মানে এখানে 25 দিন চলেছে, সেটাও ইজ নট আ মানে ম্যাটার অফ জোক। আর একদম শেষের দিকে আসবো, শেষের দিকে এসে একটা কথা তোমাকে জিজ্ঞাসা করবো যে যেহেতু তুমি একজন, আবার বলছি, শিক্ষিত একজন একটা, মানে শিক্ষিত মানে আমি বলছি যে এডুকেটেড, অনেককেই আমি সেটাকে যারা হয়তো তাদের এডুকেশন জায়গাটা ওইটা নয়, আমি তাদেরকে মানে ছোট করছি না, মানে তোমার তো সেই সুযোগটা হয়েছে, সেই জায়গাটা তুমি পেয়েছো। তো অভিনয়টা তো অনেকেই বলেন যে অভিনয়টা একটা ক্রাফট, এটার সঙ্গে এডুকেশনের কিছু নেই। অনেকেই আছেন যে তারা হয়তো পড়াশোনা সেরকম করেননি কিন্তু দুর্দান্ত অভিনেতা অবভিয়াসলি আছেন। কিন্তু অভিনয় করতে গিয়ে তুমি কি ফিল করলে যে একজন অভিনেতার কাছে এডুকেশনটা বা ফিল্ম নিয়ে জানা থাকা, ফিল্মটা নিয়ে পড়াশোনাটা থাকা কি খুব গুরুত্বপূর্ণ? একজন অ্যাক্টরের কাছে এক্সট্রা কি কোনো সুবিধা সে পায় সেটা থাকলে? দেখো, একাডেমিক্যালি তো আমি পড়েছি সমাজতত্ত্ব নিয়ে, সোশিওলজিতে গ্রাজুয়েশন, সোশিওলজিতে মাস্টার্স। তো হ্যাঁ, আমার জার্নালিজম এবং জার্নালিজম মাস কমিউনিকেশন আমার 5 সাবজেক্ট ছিল কলেজকালীনে। কিন্তু ফিল্ম নিয়ে, মানে আমি তো ফিল্ম স্টাডিজ এর স্টুডেন্ট না, আমি সেটা বলছি না যে ফিল্ম সম্পর্কে জানা থাকা বা ওয়ার্ল্ড সিনেমা সম্পর্কে একটা চর্চা থাকা, এটাও তো একটা পড়াশোনা। ধরো আজকে তুমি একটা ওয়ার্ল্ড সিনেমার কোনো একটা ম্যাগাজিন ধরো তুমি বাড়িতেই পাচ্ছ, অবভিয়াসলি তুমি সেটা উল্টে পড়ছো। অনেকের সেটাও নেই। আমি তার মধ্যে অনেকেই আছে দারুণ অ্যাক্টর, কিন্তু তোমার যখন সেটা আছে, সেটা কি তোমাকে একটা এক্সট্রা কিছু লেভারেজ দেয় যখন তুমি মানে ক্যামেরার সামনে গিয়ে দাঁড়াও? আমি বলছি কি, অনেকে যেটা করেন কি, অনেকে জীবনী পড়তে ভালোবাসেন, কেউ আল পাচিনো পড়ছেন, তো সে তো আল পাচিনো হবার জন্য পড়ছে না, কিন্তু পড়লে তার কিছু একটা হয়তো তার লাভ তো হয়ই। তোমার সেরকম কোনো কিছু মনে হয়েছে যে এই যে পড়া থাকা বা জানা, সেইটা কোনোভাবে তোমাকে একটা লেভারেজ দেয় যখন তুমি ক্যামেরার সামনে আসো, মানে ওই অ্যাকশন কাটের দুনিয়ায়? আমার মনে হয় যে কোনো বিষয় পড়া, মানে সেটা যে কারোর ইন্টারভিউ হতে পারে, কোনো বিখ্যাত অভিনেতার বা ফিল্মের সংক্রান্ত যে কোনো, মানে এতগুলো তো মানে ডিভিশন আছে, মানে এত ধরনের মানুষজন একসাথে এসে একটা সিনেমা বানান। তো সেক্ষেত্রে সেটা একজন সিনেমাটোগ্রাফারেরও হতে পারে জীবনী, যে পড়লে আমার মনে হয় কিছু না কিছু টেক অ্যাওয়ে তো থাকেই সবসময়, যে আচ্ছা মানে আমি রিকল করে বলতে পারবো যে ওই টেক অ্যাওয়েটা ওইখানে অ্যাপ্লাই করে ওইটা হয়েছিল, সেটা না, কিন্তু নিশ্চয়ই তার একটা ইম্প্যাক্ট থাকে বলে আমার ধারণা। আর আপাতত 3খানা ছবির মধ্যে একটা হলেই চলছে, সেটা তো মানুষ দেখতে যাবে। দুটো ছবি, একটা সিরিজ, এবং সেটা তো মানুষ দেখতে যাবেনি। আর এছাড়া তারা, তোমার তো একটা বেশ ফ্যান বেস তৈরি হয়েছে, সেটা কিন্তু আমি নন্দনে বুঝতে পারি। তো সেইটা তারা আর কি দেখবেন তোমার থেকে? এর মধ্যে আর কি কাজ আসছে তোমার? এর মধ্যে আসছে একটা ইন্দো বেলজিয়াম ছবি করেছি। ওই দেখো, আবার ইন্টারন্যাশনাল, বেশ ভালো। সেটা বেসিক্যালি মাদার তেরেজার জীবনের উপর আধারিত ছবি, এবং মাদারের খুব যখন উনি মিশনারিজ অফ চ্যারিটিজ প্রতিষ্ঠা করছেন তার ঠিক আগের প্রস্তুতি পর্ব থেকে ওইটুকুর মধ্যে, তো তার কলকাতার এক খুব বিশ্বস্ত বন্ধুর চরিত্রে অভিনয় করেছি, ছোট্ট একটা পরিসর, কিন্তু এটা মানে ট্রুলি ইন্টারন্যাশনাল। মানে ওটা পরিচালক কি যৌথ না এখানকার? না, বাইরে, মানে এখানে একজনরা এটার লাইন প্রোডাকশন করেছেন, এবং যেহেতু কলকাতায় মানে পুরো ব্যাপারটা ঘটেছে, তো কলকাতায় তো শুট করতেই হয়েছে ওনাদের। এবং আমার যে সহ অভিনেত্রী রুমি নাপেস, নিশ্চয়ই তুমি নাম শুনে থাকবে, মানে উনি বাফতা নমিনেটেড অ্যাক্ট্রেস।
তো কানের জুড়ি ফুরি ছিলেন। তো আমি কোইন্সিডেন্টালি ওনার কাজ সম্পর্কে খুব একটা অবহিত ছিলাম না। আমাকে সবাই বলছে রুমি, ইউ অ্যাক্টিং উইথ রুমি। আমি আচ্ছা গুগল করি, তো রুমি। দেন আই ওয়াজ লাইক ওকে, বাট খুবই ভালো অভিজ্ঞতা। তো সেই ছবিটা কোন একটা চলচ্চিত্র উৎসব দিয়ে তার যাত্রা শুরু হবে। আশা করি সেইটার খবর আমরা পেয়ে যাব কিছুদিনের মধ্যেই। আর রঞ্জন পালিতের একটা ছবি করেছি যেটা রটারডামে গেছিল, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ রটারডামে। আমি আর আদিল হোসেন আমরা মুখ্য চরিত্রে আছি। সেটা হয়তো কোনো ওটিটিতে আসবে। তাছাড়া এই হালে একটা শুটিং করলাম, এগুলো আসবে, দেখা যাক। বেশ, এবারে একদম শেষ করি। শেষটা এই জন্যই, মানে শেষটা করতে হয় বলে করা, কিন্তু একটা জিনিস আমাকে বলতেই হবে যে আজকে এই আড্ডাটা দিয়ে আমি খুব খুশি হয়েছি, কারণ এতদিনের ওর কেরিয়ার হয়ে গেল। তো মানে এটা আমার খুব একটা খারাপ ব্যাপার যে আমার অনেক আগে একটা ইন্টারভিউ ওর সাথে করা উচিত ছিল, সেটা আমার হয়নি, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল সত্যি, এবার এটা কোনোভাবে হচ্ছিল না। তো আলটিমেটলি সেই যে আড্ডাটা আমার তোমার সঙ্গে হলো, এইটা আমি খুব মজা পেয়েছি। আমিও খুব মজা পেয়েছি, এইটা আমি মজা পেয়েছি। এবং মানে এবং সত্যি কথা যেটা যে এই ইন্টারভিউ এর যে যখন আমরা এটা আপনারা দেখবেন, আপনারা দেখলে আমি ওটা তোমাকে পাঠানোর আগে স্বাভাবিকভাবে আমি ওটা অলোকদাকেই পাঠাবো, কারণ আমার দিনের শেষে গিয়ে আমার ঘরের লোক প্রথমে। এবং এটা সত্যি, মানে এটা বলতে কোনো দ্বিধা নেই, অলোকদার প্রতি একটা আমাদের, তো তোমরা জানো যে একটা আলাদা রেসপেক্ট তো কাজ করে। তো সেই জায়গা থেকে ইন্ডাস্ট্রি সিনিয়র হলে যা হয় একদমই, মানে এটা অবভিয়াসলি যে হয়। তো এই জন্য আমার আরো বেশি ভালো লেগেছে। আর না, আমি একদম অভিনেত্রী অমৃতাকেও আমি ইন্টারভিউ করতামই, কারণ তার একটা ভালো কেরিয়ার পাথ, তার সুন্দর সুন্দর ছবি চয়েস করা, মানে একদমই এটার জন্য নয় যে অলোকদার মেয়ে না হলে করতাম না, কিন্তু ওই একটা বায়াসটা নিয়েই শুরু করেছিলাম, ওই বায়াসটা দিয়েই শেষ করলাম। বেশ, কারণ আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাইছিলাম, হয় না যে ইন্ডাস্ট্রি অমুক ঘরের অমুক লোক, এই প্রোডাকশন হাউসের ও খুব পছন্দের, সেই বারবার রিপিট হচ্ছে। আমি হয়তো রিপিটেড হয়েছি, কিন্তু সেই হাউসের পছন্দ বা এরকম মানে আমার অব্দি এসে পৌঁছয়নি যে সেই কারণে রিপিটেড হয়েছি বা কিছু। তো আমি বলতাম আমার প্রতি কারোর কোনো বায়াস নেই, তো আজকে না আছে, আমাদের চরম বায়াস আছে, মানে যারা হয়তো এখনো তোমার সঙ্গে বসেনি তাদেরও কিন্তু এই বায়াসটা আছে। মানে আমরা কিন্তু মনে করি যে এটা তো আমাদের ঘরের মেয়ে, আমাদের কোটারিতে আছে, এইটা আমরা মনে করি। আরো অনেক ভালো ভালো কাজ হোক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, নমস্কার।